আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে। শুরুতেই বলে নিই আপনারা যারা ১ম আমাদের ভিডিও দেখছেন আপনারা কাইন্ডলি আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওসগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন এবং কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। কোনো সাজেশন থাকলে সেটাও বলতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড আরো একটা কথা বলব, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে একটা পুরো লেসনটাই দিয়ে দেওয়ার। এতে করে আপনাদের উপকার হবে। বেশি ভিডিওস দেখতে হয় না, রাইট? আর আগের ভিডিওগুলো যদি না দেখা থাকে তাহলে সেগুলো দেখে আসবেন আমাদের প্লেলিস্টে গেলেই। আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকে আমাদের যে লেসনটা আমরা পড়বো এটা হলো ইউনিট 1 সেন্স অফ সেলফ। সেই ইউনিট 1 এর লেসন 3 ও মি ও লাইফ। এটা একটা কবিতা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান। ওকে। সো এই কবিতাটা ২ টা স্ট্যানজাতে বিভক্ত। এই যে ১ম টা হলো এইটা ফার্স্ট স্ট্যানজা এবং দ্বিতীয়টা হচ্ছে এইটা সেকেন্ড স্ট্যানজা। ওকে? সো স্ট্যানজা বলতে স্তবক বোঝাচ্ছে। কয়েকটি লাইন মিলে একটা স্তবক হতে পারে। সো এইখানে ২ টা অংশ আমরা দেখতে পাচ্ছি এই কবিতার। এইজন্য আমরা এটাকে 2 স্ট্যানজাস পোয়েম হিসেবে ধরে নিচ্ছি। ওকে? সো শুরুতে আমরা ১ম স্ট্যানজাতে যদি একটু দেখি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তার আগে আরো একটা কথা বলে নিই। আমি এখানে আপনাদেরকে যেই আ ভাবে পড়াবো আরকি, এইটা এর মূল যে আ কথা সেইটা। ঠিক আছে? এখান থেকে লাইন বাই লাইন যদি আপনি বাংলা করেন তাহলে সেটার কিন্তু অর্থ আপনি উদ্ধার করতে পারবেন না। কেননা এখানে কবি আ অনেক বিষয়টা রূপক অর্থে ব্যবহার করে ফেলেছেন। তার গভীরে ঢুকতে পারলে আপনারা কবিতাটা বুঝতে পারবেন এবং এটা আপনার জন্য ফলপ্রসূ হবে। সো আশা করি আমাদের এই জার্নিটা খুবই ভালো হবে। ১ম লাইনে যদি আমরা আসি, "Oh me, oh life, of the questions of these recurring." কবি এখানে নিজেকেই কোয়েশ্চেনটা করছে এবং নিজেকে কি ধরনের কোয়েশ্চেন করছে? নিজেকে এভাবে সম্বোধন করে বলছে, মানে আমি আমাকেই সম্বোধন করছি এবং বলছি, "ও আমার জীবন, ও আমি।" এবং আমার কাছে একটি কোয়েশ্চেন বা একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে বা পুনরাবৃত্তি হয়। এই যে রিকারিং লেখা আছে না? এই রিকারিং এর বাংলাটা হচ্ছে পুনরাবৃত্তি হওয়া অথবা বারবার একটা প্রশ্ন চলে আসা। তারপরে কি দেখেন? "Of the endless trains of the faithless." ওকে, "of the endless trains" এইখানে "endless trains of the faithless." faithless বলতে এখানে faith বলতে আমরা জানি বিশ্বাস। বাট এইখানে faithless বলতে বিশ্বাস বা faith বলতে বিশ্বাসটাকে বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে জীবনের প্রতি উদাসীনতা। ঠিক আছে? জীবন সম্পর্কে যারা বুঝতে শেখেনি, জীবন সম্পর্কে যারা অন্যরকম চিন্তাভাবনা করে, তাদের কথা এখানে মেনশন করা হচ্ছে। অ্যান্ড "endless trains" এই কথাটা দিয়ে এই আ অংশটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করছে, মানে প্রচুর মানুষ যারা জীবন থেকে মানে অনেকটা দূরে চলে গেছে। জীবনের যে মূল আম আ যে মূল্যটা, মূল যেই আ এর একটা যে অন্তর্নিহিত ব্যাখ্যা থাকতে পারে, এটা সম্পর্কে, এর অর্থ থাকতে পারে, এটা সম্পর্কে তারা জানে না। এরকম ক্রাউড মানে অনেক মানুষ রয়ে গেছে। সো এটা বোঝানোর ক্ষেত্রে বলেছে "of the endless trains of the faithless" এবং তাদেরকেই কবি এখানে faithless হিসেবে ব্যাখ্যা করেছেন বা আখ্যায়িত করেছেন। "of cities filled with the foolish" এবং সিটিজ বলতে আমরা তো জানি এটা হচ্ছে শহর। বাট এইখানে আসলে সিটিজ বলতে শহর না বুঝে কবি এটা বোঝানোর চেষ্টা করছেন, তার আশেপাশে আমি যদি এখন রাজশাহী শহরে থাকি, সো আমি আমার অন্য একটা শহরে কেউ থাকেন, তাকে আমি বলতে পারি আমাদের রাজশাহী শহর বা আমার শহর, এরকম বলা যেতে পারে না? সো এইখানে এই প্রেক্ষিতে কিন্তু সিরিজ কথাটা ব্যবহার হয়েছে। তারপরে এটাকে যদি আরেকটু আমরা আ আ শর্ট করে বলার চেষ্টা করি, আরেকটু কাছে নিয়ে আসার চেষ্টা করি, তখন আমরা বুঝবো এই সিরিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ এটা বুঝাইতে তার আশেপাশে অবস্থানরত মানুষদের কথাই তিনি মেনশন করেছেন। তার আশেপাশে বন্ধু-বান্ধব হইতে পারে, তার প্রতিবেশী হইতে পারে অথবা তার চেনা জানা অন্য কেউ হইতে পারে। তাদের দ্বারা এই পুরো এলাকাটা বা তার চারপাশটা একদম পরিপূর্ণ ভর্তি এবং তাদেরকে তিনি বোকা হিসেবে সম্বোধন করেছেন, ফুলিশ। বোকা হিসেবে সম্বোধন করেছেন। বোকা বলব না, নির্বোধ। এটা বললে বেটার শোনায়। "of myself forever reproaching myself." reproaching মানে হচ্ছে তিরস্কার করা বা আপনাকে নিজেকেই নিজে ধিক্কার জানানো, সমালোচনা করা। "of myself forever" সবসময় আমি নিজেই নিজেকে ধিক্কার জানিয়েছি। নিজেই নিজেকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, সমালোচনা করেছি। কি সেটা? এই যে এখানে লিখেছে দেখেন, "for who more foolish than I?" যে আমার থেকে আর কে এমন আছে যে এত বেশি নির্বোধ? মানে আমি নিজেই নিজেকে কবি তিনি নিজেই নিজেকে এতটাই নির্বোধ মনে করেন যে তার থেকে আর কেউ হয়তোবা এতটা নির্বোধ হতেই পারে না। হ্যাঁ? অ্যান্ড হু মোর ফেথলেস এবং কে সবথেকে অবিশ্বাসী? এই যে আমি বলেছি অবিশ্বাসী বলতে জীবনের প্রতি উদাসীনতা অথবা জীবনের মানে খুঁজতে ব্যর্থ হওয়া এইটা বোঝাচ্ছে, হ্যাঁ? ওকে। সো পরের লাইনে যদি আসি, "of eyes that vainly crave the light." vainly মানে কি? দেখেন vainly বলতে এখানে ব্যর্থ বোঝাচ্ছে। vainly বলতে এটার অনেক কয়েকটা অর্থ আছে। যেমন হলো অর্থহীন।
হ্যাঁ? তো অর্থহীন, যার অর্থ থাকে না সেটাই তো আমরা ব্যর্থ বলতে পারি, তাই না? সো এইখানে আসলে মেইনলি ব্যর্থ এই বাংলা শব্দার্থটা ব্যবহার করলেই বেটার হয়। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ, ক্রেভ মানে হচ্ছে চাওয়া বা কামনা করা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। ওকে? এটা বোঝানোর চেষ্টা করছে এখানে এই ক্রেভের অর্থ দিয়ে। তো আমার ব্যর্থ চোখ বা কবি এখানে যেহেতু নিজেকে নিয়ে কথা বলছে, সো আমি বলে দিচ্ছি যে আমার ব্যর্থ চোখ কামনা করছে একটা লাইট। এখানে যদি আরেকটু আ ব্যাপকভাবে বলতে চাই তাহলে বলতে পারি এই প্রত্যেকের, যেমন বললেন সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, নির্বোধ বোকা মানুষ দিয়ে পুরো শহরটা একদম ভর্তি হয়ে আছে। সো তাদের ভেতরেই কিন্তু কবি নিজেও একজন নির্বোধ ব্যক্তি। কবি নিজেও নিজেকে তাদের ভেতরে অন্তর্ভুক্ত করেছেন। সো সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বলব প্রত্যেকটা মানুষ, কবির আশেপাশের প্রত্যেকটা মানুষেরই ব্যর্থ চোখ সেটা মানে কামনা করে বা চেয়ে থাকে বা খুব চায় একটা লাইট, একটা আলো। এখানে এই আলোটা কি বলেন তো? এই আলো মানে কিন্তু শুধুমাত্র লাইট বর্ণনা করা হচ্ছে। আমি শুরুতে বলেছি যে এখানে বেশ কিছু মানে আ অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে। এই লাইট বলতে তিনি বোঝাচ্ছেন যে আপনার কোনো একটা আ আকাঙ্খা, ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা, কোনো একটা লক্ষ্য আপনি স্থির করেছেন। হ্যাঁ? যে আমাকে এইটা পেতে হবে, আমাকে ওইটা করতে হবে। এই লক্ষ্যটাকে বোঝানোর চেষ্টা করছে যেটা একটা প্রত্যাশা হতে পারে। হুম? সো এই প্রত্যাশাটাকে এখানে দ্য লাইট বলে আমরা সম্বোধন করেছি। হ্যাঁ? অফ দ্য অবজেক্টস মিন এবং এই যে অফ দ্য অবজেক্টস মিন বলতে এখানে বোঝাচ্ছে যে লাইটটার জন্য আমার ব্যর্থ চোখটা মানে সবসময় কামনা করে আছে, চেয়ে আছে যে আমি এই লক্ষ্যটা নিশ্চয়ই অর্জন করতে পারবো। এই লক্ষ্যটা নিশ্চয়ই অর্জন করতে পারবো। তো সেটাতেই আমরা সবসময় কি করি? ফোকাস দিয়ে ফেলি। হ্যাঁ? সেইটাতেই আমাদের সবসময় মানে মূল কেন্দ্রবিন্দুতে থাকে সবকিছু চিন্তাভাবনার। তো সেটা এখানে বলছে অফ দ্য অবজেক্টস মেইন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড এবং এর ফলে কি হবে বলেন তো? আপনি একটা লক্ষ্য স্থির করেছেন। নিশ্চয়ই আপনি সেটা পাবার জন্য প্রাণপণে চেষ্টা করে যাবেন, তাই না? সো এখানে স্ট্রাগল মানে হলো সংগ্রাম অ্যান্ড রিনিউড মানে কি? বারবার পুনরায় আবার আসছে, আবার নতুন করে শুরু হচ্ছে নব বা নতুন, হ্যাঁ? সো কি হচ্ছে? আপনি যখন এই ছোট, ছোট লক্ষ্য স্থির করছেন জীবনে, এই যে দ্য লাইট খুঁজে বের করার চেষ্টা করছেন, তখন আপনি এই ছোট, ছোট স্ট্রাগল এর মধ্যে, এই সংগ্রামের ভিতরে সবসময় থেকেই যাচ্ছেন এবং এটা বারবার আপনার জীবনে ফিরে আসছে এবং এইটাই আপনার জীবনের একটা মূল উদ্দেশ্য হয়ে গেছে। হ্যাঁ? যে কোনো একটা উদ্দেশ্য সেট আপ করবো আমি, ফিক্স করবো এবং সেটার পেছনে আমি দৌড়াতে থাকবো। প্লাস ওইটাতে আমি জিতি বা হেরে যাই, আবার ঐরকম আরেকটা লক্ষ্য স্থির করবো, আবার আমি দৌড়ানো শুরু করবো। কবি কিন্তু এই টোটাল লাইনটা দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা করছে। বা মানে এরকমভাবে মানুষজন করছে। কবির দেখা মানুষজন বা কবি নিজেও এটা করেছেন। তারপর এই লাইনটা কি হচ্ছে? "অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল।" সো এটা কিন্তু আগের এই লাইনের সাথে সম্পর্কিত। সো আমরা বা ওই কবি বা কবির সাথে যত নির্বোধ ব্যক্তি আছেন, তারা কি করে? এরকম লক্ষ্য স্থির করে দৌড়ানো শুরু করেন এবং সেই লক্ষ্য পাওয়ার জন্য সংগ্রাম করতে থাকেন এবং শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রেজাল্টটা খারাপ আসে। মানে ব্যর্থ হন তারা। হুম? খুব স্ট্রাগল করে গেলেন কিন্তু সফলতা পেলেন না। অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। প্লডিং মানে হচ্ছে আপনি মানে মানে কর্মক্ষম বলতে মানে শ্রমশীল বা খুবই কর্মঠ এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে এই জায়গায়, হ্যাঁ? আর সর্ডিড মানে এখানে বোঝানোর চেষ্টা করেছে যিনি আসলে আ কাজকর্ম সেরকম করতে চায় না, বাজে চিন্তাভাবনা মাথার ভেতরে ঘোরে এরকম মানুষ, ওকে? সো তারা কি করেন? এই ২ ধরনের মানুষে এই কবির চারপাশটা একদম পরিপূর্ণ। অ্যারাউন্ড মি মানে তাকে ঘিরে এই মানুষগুলো থাকে এবং তিনি যেদিকেই তাকান এই ধরনের মানুষজনকে তিনি দেখতে পান। যেখানে আ মিক্স কোয়ালিটির মানুষ পাওয়া যাচ্ছে। অনেক শ্রমজীবী আবার অনেক মানে অলস প্রকৃতির মানুষও রয়েছে। অফ দ্য এম্পটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স দ্য রেস্ট। এই লাইনটা একটু ভাববেন। অফ দ্য এম্পটি মানে ফাঁকা, শূন্য, শূন্য যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছেন ইউজলেস। ইউজলেস বলতে আমরা বুঝাই অকার্যকর বা যেটাতে কোনো কাজ হয় না। ইয়ার্স অফ দ্য রেস্ট মানে কবির পুরো জীবনের কথা এখানে বলা হয়েছে। কবি যে জীবনের একটা অবস্থানে এখন এসে পৌঁছিয়েছেন, এই এতদিন আসার আগ পর্যন্ত যতদিন তিনি পার করেছেন জীবনে, সেই টোটালটাকে তিনি বলেছেন একটা শূন্য, অকার্যকর, কাজহীন একটা সময় তিনি পার করেছেন। যেটাতে তিনি মানে কাজে লাগাইতে পারেন নাই। এত্ত বড় একটা লাইফটাকে তিনি কাজে লাগাতে পারেন নাই। সেটা শূন্য হয়ে আছে। সেটার কোনো মানে ফিডব্যাক তিনি গেইন অর্জন করতে পারেন নাই। ওকে? উইথ দ্য রেস্ট বি ইন্টারউইন্ড এবং আমি এখন যেই তিনি বসে আছেন, এখন সেই আগের স্মৃতিগুলোই কিন্তু তার মাথার ভিতরে ঘুরে ফিরে আসছে। ইন্টারউইন্ড মানে হলো আ জড়িত হওয়া বা বিজড়িত স্মৃতি বিজড়িতর ব্যাপারটা আছে না? যে ওইগুলাই ঘুরে ফিরে মাথার ভিতরে আসে। আমার লাইফটা এটার সাথে জড়িয়ে গেছে। ব্যর্থতা, খারাপ লাগা, এম্পটিনেস এবং লোনলিনেস, হ্যাঁ? আমি আমি কোনো কিছু করতে পারি নাই। এই ব্যাপারটা বারবার মাথার ভিতরে চলে আসছে। তারপরে যদি আমরা আসি The question, "Oh me, so sad recurring."
এবং এরপরে আবার তিনি ওই শুরুর প্রথমের মতো করে কোয়েশ্চেন করতেছেন। সেই একটা দুঃখ ভরা কোয়েশ্চেন আমার মধ্যে ফিরে আসে। হোয়াট গুড অ্যামিড দিজ ও মি ও লাইফ। এই যে আমার লাইফে এতটা দিন আমি পার করলাম, এর ভেতরে অ্যামিড মানে হলো মধ্যে বা কোনো কিছুর ভিতরে, অনেকগুলা কিছুর মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছে। এতগুলো যে আমার দিন যাপন আমি করলাম, আমার বয়স হলো, আমার বছর এতগুলো কেটে গেল, এর ভেতরে কোনটা আমার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে এসেছে? কোনটা আমাকে সফলতা দান করেছে? কিভাবে আমি নিজেকে সফল বলতে পারি? কেন আমার লাইফে কোনো সফলতার ছিটেফোঁটা আমি পাচ্ছি না? বা কেনই আমার মতোই অসংখ্য মানুষ এই জায়গাতে পড়ে আছে? এই টোটালটাই কিন্তু দেখেন তিনি একটা কনফিউজিং একটা অবস্থার মধ্যে আছে, তাই না? নিজেই নিজেকে কোয়েশ্চেন করছে, নিজেই নিজেকে নির্বোধ বলছে, নিজেই নিজেকে দোষারোপ করছে এবং অন্যদেরকেও বলতেছে তারাও এই একই কাজ করে যাচ্ছে। এইখানে আসলে তিনি নিজেকে এবং তার আশেপাশের মানুষজনকে সহ আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এরকম মানুষ আমাদের আশেপাশেও রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এরকম মানুষ আমাদের আশেপাশেও রয়েছে। কবি যেটা বলেছেন শুধু তার বাড়িতে আছে তা না। আমাদের মধ্যেও এরকম অনেকেই আছি। সো এইটুকু এই ১ম স্টাঞ্জা যেটা আমরা পড়লাম এর ভেতরে শুধু হতাশা, তারপরে তার নিজের প্রতি প্রশ্ন, তারপরে নিজেকে তিরস্কার করা, সমালোচনা করা, অন্যদেরকে নিয়েও কিছু সমালোচনামূলক কথা বলা, এটাই ছিল। এবার এই কোয়েশ্চেনের তো ধরে নিচ্ছি এটা একটা কোয়েশ্চেনের অংশই ছিল, হ্যাঁ? এখন এটারই উনি আবার আনসার একটা অংশ দিয়েছেন, মানে উত্তরও দিয়ে দিয়েছেন কবিতার মধ্যেই। সো এই পার্টটাকে আমরা বলতেছি স্টাঞ্জা 2 অথবা সেকেন্ড স্টাঞ্জা, ওকে? সো দ্বিতীয় স্তবকে আমরা দেখি কি উত্তর দিলেন উনি। দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি। এবার দেখেন এতক্ষণ তিনি কিন্তু কেমন একটা উদ্ভট উদ্ভট প্রশ্ন করলেন নিজের সম্পর্কে, জীবন সম্পর্কে। এখন এসে খুবই গুরুগম্ভীর এবং চমৎকার একটা উত্তর তিনি দিলেন এবং গভীরতা রয়েছে এটা। দেখেন দ্যাট ইউ আর হিয়ার মানে তুমি যে এখন বেঁচে আছো। ইউ আর হিয়ার মানে তুমি এখন আছো, তার মানে এখানে বোঝাচ্ছে বেঁচে আছো। দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, এইটাই তোমার জীবন, জীবনের উদ্দেশ্য অথবা তুমি যে বিদ্যমান আছো এবং এইটাই তোমার পরিচায়ক, এইটাই তোমার পরিচয় যে তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। মানে এটা আমাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করছে। আমরা যারা পড়ছি এখন, আমরা দেখতে পাচ্ছি, আমরা এই কবিতাটা পড়ার পর এখন বুঝছি আমরা তো এখনো বেঁচে আছি। সো আমরা যে এই যে এখন বেঁচে আছি, এইটাই আমাদের জীবনের একটা অন্যতম আইডেন্টিটি, অন্যতম পরিচয়। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি করি? সবসময় আইডেন্টিটি খোঁজার চেষ্টা করি। আমাকে ওইটা হইতে হবে, আমাকে সেটা হতে হবে, আমাকে বড় না হইলে হবে না, আমার ছোট, ছোট লক্ষ্যগুলোকে পালন করতে হবে, অনেক স্ট্রাগল করে লাইফে উন্নতি সাধন করতে হবে। সবাই তো এরকমই ভাবে। কিন্তু কবি এটাকে মনে করেছেন তার জীবনে এরকম ভাবাটা ঠিক নয়। জীবনকে আমাদের অন্যভাবে দেখা উচিত। কবির ধারণা এটা। এবং সেই কথা লাস্টে এসে বলেছে যে আপনি যে বেঁচে আছেন, আপনি অনেক কিছু ভেবেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, নো প্রবলেম। বাট আপনি যে বেঁচে আছেন, এইটাই হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় একটা পাওয়া। এটাই হচ্ছে আপনার পরিচয়। এবং পরের শেষ লাইনটাতে কি বলছে? দ্যাট দ্য পাওয়ারফুল প্লেস গো অন। যেহেতু আপনি বেঁচে আছেন, সেহেতু কবি এখানে জীবনটাকে একটা খুবই শক্তিশালী খেলার সাথে তুলনা করেছেন। সেহেতু আপনার এই শক্তিশালী খেলাটা মানে আপনার জীবনটা চলমান, রাইট? আপনি বেঁচে আছেন, আপনার জীবনটা চলমান। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এবং আপনি এইখানে কিছু অবদান রাখতে পারেন। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান। মনে থাকবে কন্ট্রিবিউট মানে অবদান। এবং আপনার জীবনটা যেহেতু আছে, এটা যেহেতু চলমান, আপনি এখানে কিছু কন্ট্রিবিউশন দিতেই পারেন, রাইট? তো আপনি এখানে যখন অবদান রাখবেন তখনই কিন্তু আপনার জীবনটা আরো সাজানো গোছানো হবে। তো এই ছিল আসলে টোটাল কবিতাটা। হয়তোবা আপনারা অনেকে বুঝতে পেরেছেন কিনা, আমি মানে সর্বোচ্চ সহজ করে আমার মতো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝেছেন। এটাকে যদি আপনি বেশি পেঁচিয়ে ফেলেন তাহলে এটা বোঝা একটু কঠিন হয়ে যাবে, রাইট? আমি যেটা বলেছি এইটা আপনার মাথার ভিতরে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। দারুণ একটা কবিতা, জীবনবোধ নিয়ে লেখা এই কবিতা। আমাদেরকে কিছু সাজেশন দিয়েছে, আবার আমাদেরকে একটু ভাবতে বাধ্য করেছে জীবন সম্পর্কে। আমরা কি আসলেই সবসময় কি সারা জীবন কি আমরা স্ট্রাগল করেই যাবো? সারা জীবন কি আমরা এটাই করে যাবো? আমরা কি নিজেকে নিয়ে আর কোনো দিক দিয়ে ভাববো না? যে আমি বেঁচে আছি, এটা আমার আইডেন্টিটি। আমি কি সবসময় ভাববো যে আমাকে একটা কোনো প্রফেশনে গেলেই দেন আমি আইডেন্টিটি পাচ্ছি, পরিচয় আমি বলতে পারবো, এরকম কিছু? সো এটা কিন্তু বর্তমানের সাথেও যায়। কবি কিন্তু এটা লিখেছেন অনেক আগে। বাট এখনো কিন্তু এটা চলছে। তার মানে কি? এটা মানব মানে জীবনের সাথে ঘনিষ্ঠ একটা বিষয় তিনি কিন্তু গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ওকে? সো এবার একটু নিচের দিকে আসছি। নিচে বেশ কিছু সেকশন রয়েছে। সো বি নাম্বারে লেখা আছে লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোইং ইউটিউব লিঙ্ক। সো এই ইউটিউব লিঙ্কে যেয়ে আপনারা পোয়েমটা শুনতে পারেন। এটা আমি প্রয়োজনীয়তা মনে করি না। আপনাদের ইচ্ছা হলে যাইতে পারেন। অ্যান্ড সি নাম্বার সেকশন এটা হলো মেইন। ওকে? এখানে এই পোয়েমটার উপরে, কবিতার উপরে এই যে ৮ টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এখানে। ৮ টা কোয়েশ্চেনস রয়েছে। এই কোয়েশ্চেনস গুলো যদি আমরা একটু উত্তর করতে পারি তাহলে আমাদের অনেকটাই আমরা ধারণা পাবো এবং এটা কিন্তু যথেষ্ট কঠিন। সো আমি বারবার বলছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি আপনাদের জন্য এগুলো সুন্দর করে লিখে রেখেছি। ওকে। সো আমি এটা বললাম যে আপনাদের জন্য লিখে রেখেছি। চলুন সেখানে নিয়ে যাই। এই যে দেখুন, এইখানে আপনাদের দেখেন ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইফ এইটা সম্পর্কিত কিছু
ইম্পর্টেন্ট যে অংশগুলো সেগুলো আমি এখানে রেখেছি, মানে যেগুলো আপনার জানা দরকার। প্রথমেই রয়েছে ওয়ার্ড মিনিং, কিছু চমৎকার ওয়ার্ড মিনিং যেগুলো জানলে আপনার ভালো লাগবে, এবং এখানে আমি যা লিখেছি এগুলো চেষ্টা করেছি আপনারা যেন এই কবিতার সাথে মিলাইতে পারবেন, হ্যাঁ? এইজন্য। সো রিকারিং পুনরাবৃত্তি, আসলে এটা আমি পড়ে দিব না, কারণ আপনারা এটা পড়ার মতো যোগ্যতা রাখেন। সো এই যে আমি এখানে এতক্ষণ ধরে রেখেছি, পজ করে এটা তুলে নিবেন একটা জায়গায় সুন্দর করে। ওকে, আমি চলে আসছি আমাদের যে সি নাম্বার অ্যাক্টিভিটি, যেখানে আমাদের কোয়েশ্চেন্স গুলো রয়েছে যে 8টা সেটাতে। সো এখানে দেখেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ওকে, তো 1 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার প্রধান যে মানে বিষয়বস্তুটা কি? থিম বলতে বোঝায় বিষয়বস্তু, সেটা কি? এই উত্তরটা অনেকে অনেকভাবে দিতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, অনেক টিচার অনেকভাবে দিতে পারে। আমি আমার মতো করে দিয়েছি, এবং বরাবরের ন্যায় আপনাদের জন্য যতটা সহজ করা যায় সেই চেষ্টাটা আমি করেছি, যত ছোট করা যায় সেই চেষ্টাটা আমি করেছি। সো দেখেন কি লিখেছি, এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, এক্সপেকটেশনস আপনার যে প্রত্যাশা, ভার্সাস রিয়ালিটি বাস্তবতা, মানে আপনি যা প্রত্যাশা করেন তার সাথে বাস্তবতার যে একটা ব্যাপার সেইটা নিয়ে, অ্যান্ড স্ট্রাগল আর দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম, এবং সংগ্রাম, এগুলোই হচ্ছে এই কবিতার প্রধান কি বিষয়বস্তু। হেয়ার দ্য পোয়েট কোয়েশ্চেন্স দ্য এক্সিস্টেন্স অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ লাইফ, এখানে কবি জীবনের অস্তিত্ব এবং অর্থহীনতা নিয়ে প্রশ্ন তোলেন। রাইট, আশা করি বুঝতে পেরেছেন। আমি যে ব্যাখ্যাটা করলাম কবিতার, সেখানেও আপনারা এই ব্যাপারটাই উপলব্ধি করেছেন নিশ্চয়ই। সো এই হলো আমাদের প্রথম কোয়েশ্চেনের উত্তর। দ্বিতীয় কোয়েশ্চেন, হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? রিকারিং মানে কি বলেছি, বারংবার আসে, পুনরাবৃত্তি হয় যে কোয়েশ্চেনের। সো এখানে আমি দেখেন সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। দ্য পোয়েট মেনশনস রিকারিং কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য লোনলিনেস অফ লাইফ, দ্য স্ট্রাগল অফ লাইফ অ্যান্ড দ্য পয়েন্টলেস সিচুয়েশনস ইন লাইফ। কবি জীবনের একাকিত্ব, জীবনের সংগ্রাম এবং জীবনের অর্থহীন পরিস্থিতি নিয়ে পুনরাবৃত্তিমূলক প্রশ্ন উল্লেখ করেছেন। উত্তরটা পেয়েছেন? আবারও বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আলাদা হতে পারে শিক্ষক ভেদে, হ্যাঁ? মনে থাকবে এটা। ওকে, সো 3 নাম্বার কোয়েশ্চেনে আসি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স বলতে আসলে পোয়েট কি মেনশন করেছেন, কি বোঝাতে চাইছেন? সো এখানে আমরা যদি দেখি উত্তরটা দেখেন, ইউজলেস ইয়ার্স রেফার্স টু পিরিয়ডস দ্যাট আর মিনিংলেস অ্যান্ড ডু নট গিভ দ্য ডিজায়ার্ড আউটকামস। বাংলাটা কি? ইউজলেস ইয়ার্স এমন সময়ের কথা বলে যা অর্থহীন এবং কাঙ্ক্ষিত ফলাফল দেয় না। মানে ওই যে ওখানে কবি বললেন তার যে রেস্ট অফ যে একটা ইয়ার্স এর ব্যাপার ছিল, ইউজলেস ইয়ার্স এর ব্যাপার। তিনি এতদিন জীবন পার করে আসছেন, কিন্তু তার কাছে মনে হয়েছে কোনো কাজই হয় নাই। তার জীবনে কিছুই তিনি করতে পারেন না, কোনো উন্নতি, কোনো ফলাফল তিনি পান নাই। সো এইখানে ইউজলেস ইয়ার্স বলতে সেটাকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওকে, সো আমি চলে যাচ্ছি 4 নাম্বার কোয়েশ্চেনে। এখানে দেখেন, ইজ এইজ অ্যান আইডেন্টিটি মার্কার? বয়স কি পরিচয়ের মানে চিহ্ন হতে পারে? চিহ্ন, যে বয়স দিয়ে আমি কারোর একটা পরিচয় দিতে পারি, এটা একটা কোয়েশ্চেন করেছে। অ্যান্ড এটার পরের অংশ কি, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? অ্যাট্রিবিউটস মানে বৈশিষ্ট্য, রাইট? সো এটার আমি উত্তর দিই, মেবি মেবি এজ ইজ অ্যান আইডেন্টিটি মার্কার, হতে পারে যে বয়স পরিচয়ের একটা চিহ্ন। বিকজ কেন? ইট শোজ দ্য ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড দ্য ডিউরেশন অফ লাইফ স্প্যান অফ এ পার্সন। এটা শারীরিক যে অবস্থা এবং তার কতদিন তিনি বেঁচে আছেন বা কতদিন তার লাইফটা চলছে, সে একটা সুন্দর কি দেয়, জীবন কালের যে সময়কালটা সেটা দেখায় কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি? এইজের মাধ্যমে। সো আমি এটা মনে করতেছি যে এখানে এজ দিয়ে আইডেন্টিটি মার্কার হিসেবে এজকে ব্যবহার করা যেতে পারে। তারপর আমি কি লিখছি দেখেন, অ্যাকর্ডিং টু দিস উই ক্যান কনসিডার অ্যান এজ অ্যাজ আইডেন্টিটি মার্কার। সো আমি যেই কথাটা বললাম এতটুকু কথা, এইটার প্রেক্ষিতে অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে। সো এই কথাটার অনুসারে আমরা বলতে পারি যে এজ হচ্ছে একটা আইডেন্টিটি মার্কার। এই উত্তরটাও বিভিন্ন টিচার বিভিন্নভাবে দিতে পারে, ওই যে একই কথা, কিন্তু উত্তর ইনশাল্লাহ সঠিক। Major attributes of old age are helplessness, loneliness, and regrettable, etc. ওকে, সো মেজর অ্যাট্রিবিউটস দেখেন, এইটাও অনেকে আরও বড় করে লিখতে পারে, দরকার নাই, আমার কাজ হচ্ছে আমার উত্তরটা দিতে হবে, রাইট? এবং এইগুলো আপনাদের পরীক্ষাতে আসার চান্স নাই বললেই চলে। আবার যদি চলেও আসে, এই যে তো লিখে দিচ্ছি, সো এখান থেকে আপনারা লিখতে পারবেন। সো প্রধান বৈশিষ্ট্যগুলো কি? ওল্ড এজের, বয়স্ক সময়ের হেল্পলেসনেস, আপনি আসলে অসহায়ত্ব থাকবে আপনার, অসহায় অবস্থা, লোনলিনেস একাকিত্ব, এবং রিগ্রেটেবল অনুশোচনা থাকবে আপনার ভেতরে, রাইট? সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। ওকে, এবারে আমরা আসি 5 নাম্বারে। 5 নাম্বারে দেখেন, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন? সর্ডিড মানে কি অ্যান্ড প্লডিং মানে কি? খুবই সোজা উত্তর, অ্যাকর্ডিং টু দিস পোয়েম। আমি কিন্তু এই একটা কথা বারবার লিখছি কেন, আমি পোয়েমটার উপরে বেস করে এটার উত্তর দিতে চেষ্টা করছি। কেননা কোয়েশ্চেন্সগুলো যেহেতু পোয়েম রিলেটেড, পোয়েম থেকে এসছে, এই জন্য আমি বাইরে থেকে যদি উত্তর দিই সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। ওকে, সো তার জন্য উল্লেখ করে দিচ্ছি, অ্যাকর্ডিং টু দিস পোয়েম, এই পোয়েম অনুসারে সর্ডিড মিনস সামথিং
ইনগ্লোরিয়াস, ইনফেমাস মানে হচ্ছে এখানে দেখেন সর্ডিডের আরও বেশ কয়েকটা ইংরেজি ওয়ার্ড আছে, সিনোনিমস আছে, বাট আমি দিই নাই সেগুলো। কেন দিই নাই? কারণ আমি শুরুতেই বলেছি পোয়েমের সাথে আমি সম্পর্ক রেখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সো এইখানে পোয়েমে সর্ডিড বলতে যেটা বুঝাইছে তা হলো এই যে ইনগ্লোরিয়াস এবং হলো ইনফেমাস মানে কি দেখেন, গৌরবহীন, গৌরব নাই যার, যে কোনো সফলতা পায় নাই, অ্যান্ড কুখ্যাত মানে যে বিখ্যাত নয় সেই কুখ্যাত, তাই তো, অন্যের কাছে খারাপ যে, ওকে এরকম। অ্যান্ড প্লডিং মিনস লেবোরিয়াস অর প্রসপেরাস, ওকে, এর অর্থ হলো শ্রমসাধ্য মানে অনেক কাজকর্ম করতে পারে এরকম, এবং সমৃদ্ধ, রাইট। সো এইটাও কিন্তু ওই যে বললাম কবিতার উপরে নির্ভর করে উত্তরটা দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি 6 নাম্বার কোয়েশ্চেনে। এখানে দেখুন, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কোন বিশ্বাস, ফেইথ মানে বিশ্বাস, কোন বিশ্বাসটা পোয়েট এখানে মেনশন করেছেন, বলেছেন, বলার চেষ্টা করেছেন, নির্দেশ দিয়েছেন, মানে কোন বিশ্বাসের দিকে তিনি নির্দেশ করেছেন? ওকে, সো এখানে আমি আবারও লিখেছি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, এই কবিতা অনুসারে। ফেইথ মিনস হোপ অর বিলিফ ইন লাইফ। ফেইথটা হচ্ছে, বিশ্বাসটা হচ্ছে ধর্মের উপর বিশ্বাস নয়, বিশ্বাসটা হচ্ছে আপনার যে প্রত্যাশা, আশা থাকছে সেটার উপর বিশ্বাস, এবং অথবা আপনার জীবনের উপরে যে বিশ্বাস স্থাপন সেটার কথা বলা হয়েছে। আপনার জীবনকে নিয়ে ভাবা, আপনি কিছু করতে পারবেন এবং আপনি বেঁচে আছেন, এইটাই আপনার বড় কিছু, বড় পাওয়া, এই যে একটা বিশ্বাস, নিজেই নিজের উপর বিশ্বাস রাখা, সেইটা। ইন দিস পোয়েম পিপল আর ফেইথলেস, এবং এই পোয়েমে পিপলদেরকে বলা হয়েছে ফেইথলেস, অবিশ্বাসী। কেন? কারণ হলো তারা নিজেদের জীবনের সফলতা অর্জন করতে পারে নাই, তারা ছোট ছোট জিনিস নিয়ে বেশি স্ট্রাগলের মধ্যে থাকে। ওকে, বুঝাতে পারছি নিশ্চয়ই। এবার 7 নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, ইজ দেয়ার সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ ভার্স ইন দ্য লাস্ট লাইন? এই যে লাস্ট লাইনে কন্ট্রিবিউট আ ভার্স এই কথাটা আছে, এইটা কি আসলে কোনো একটা প্রতীকী অর্থ রয়েছে? হ্যাঁ, এটার কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, সো আমি এখানে অবশ্যই ইয়েস, অবশ্যই এটার একটা প্রতীকী অর্থ রয়েছে। কন্ট্রিবিউট আ ভার্স সিম্বলাইজেস দ্যাট এভরিওয়ান হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল রোল ইন লাইফ। এটার মানে হচ্ছে প্রত্যেকেরই জীবনের একটা মানে একক অংশ রয়েছে, অথবা অথবা ভূমিকা রয়েছে। রোল বলতে ভূমিকা বা ক্যারেক্টার বলতে পারি। তিনি মানুষ হিসেবে তার জীবনে অবশ্যই একটা ভূমিকা পালন করেন সবসময়। সো সেটা তাকে জানতে শিখতে হবে। এই কন্ট্রিবিউটর ভার্স বলতে এটাই বোঝানোর চেষ্টা করছে, সেই ভূমিকাটা বুঝতে হবে, অ্যান্ড এর প্রেক্ষিতে আপনার জীবনে সেটার মানে প্রতিফলন ঘটাইতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটাও কিন্তু বড় করে কোশ্চেনের আনসার দেওয়া যায়, আমি ছোট করে দেওয়ার চেষ্টা করছি। 8 নাম্বার, লাস্ট নাম্বার, ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? ওই যে আনসার সেকশন বলতে আমি স্ট্যানজা 1 স্ট্যানজা 2 করেছিলাম না? সো শেষের যে 2 লাইনের যেটা, সেটা কি কনভিনসিং মানে কি? আপনাকে মানে অংশটি আত্মস্থ করতে পারছি কিনা, বিশ্বাসযোগ্য হয়েছে কিনা, এটা বোঝানোর চেষ্টা করছে। ইয়েস, শেষের ওই 2 লাইনে কিন্তু কবি খুবই গভীর কথা বলেছেন। ইয়েস, অবশ্যই। দ্য আনসার ওকে, সরি। The answer section of the poem is convincing because it is highlights a change that refers to the value of life. অবশ্যই সেই কবিতার শেষ অংশটি বা উত্তরের অংশটি বিশ্বাসযোগ্য অথবা আমাকে আশ্বস্ত করতে পেরেছে, কারণ এটি এমন একটি পরিবর্তনকে গুরুত্ব দেয় যা জীবনের মূল্যকে বুঝায়। জীবনের মূল্য বোঝার জন্য ওই কথাগুলোকে আমাকে মাথায় ধারণ করতে হবে। এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই আমাকে মানে আশ্বস্ত করতে পেরেছে। ওকে, সো আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের সেকশনে চলে আসি। এই সেকশনটা হচ্ছে ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইফ অ্যাক্টিভিটি ডি। আমরা সি অ্যাক্টিভিটিটা করলাম, এবার ডি। ডিতে কি লেখা আছে বইয়ে দেখেন, দেখলে পারবেন, এখান থেকে দেখলেও হবে। পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, দেয়ার আর সাম ওয়ার্ডস ইন দ্য পোয়েম লাইক ফিল্ড অ্যান্ড রিনিউড। দেখেন এখানে এই যে অ্যাপোস্ট্রফির ব্যবহার করা আছে। হ্যাঁ, এই ব্যবহারটাকে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন, মানে সংক্ষেপণ। কন্ট্রাকশনস মানে হলো সংক্ষেপণ, সংক্ষিপ্ত রূপ আর কি। মেক আ লিস্ট সাচ ওয়ার্ডস ইন পেয়ার্স উইথ দ্য হেল্প অফ ইউর সাবজেক্ট টিচার। সো এই সাবজেক্টটা যিনি পড়ান আপনার, তার সাহায্য নিয়ে আপনাকে এটার একটা লিস্ট বানাইতে বলছে, যে এই কবিতায় এই ফিল্ড এবং রিনিউডের বাইরে আর কোনো কন্ট্রাকশনস আছে কিনা। তো আমি আসলে এখানে একটা এক্সট্রা দিয়েছি, ফিল্ড এবং রিনিউডের তো আছেই, এই জন্য এটা দিয়েছি, এবং আমি এরকমভাবে এই তালিকাটা করেছি। একদিকে লেখা থাকবে কন্ট্রাকশন, আর একদিকে লেখা থাকবে মেইন ওয়ার্ড। ওকে, সো এই ক্ষেত্রে দেখেন ফিল্ড কন্ট্রাকশন, এটা সংক্ষেপণ করা রূপ, এবং এই পাশে দেখেন এটার মেইন ওয়ার্ডটা হচ্ছে ফিল্ড। তারপরে এই পাশে দেখেন রিনিউড, এটা হলো সংক্ষেপিত রূপ। এই পাশে দেখেন এটা মেইন রূপটা হচ্ছে, বা মেইন ওয়ার্ডটা হচ্ছে রিনিউড, এবং ও এটা হলো সংক্ষেপিত যে রূপটা সেটা, এবং এটার পূর্ণ রূপটা হচ্ছে কি, বা মেইন ওয়ার্ডটা হচ্ছে ও। ক্লিয়ার? আমি তো এই 3টাই পেয়েছি। আপনারা যদি আরও বেশি পান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, সো আমি চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি ই। ওকে, অ্যাক্টিভিটি ই, ডি শেষ হলো, তারপরে কি ই। তো এইখানে কি বলা আছে দেখেন, রাইট আ সামারি অফ দ্য পোয়েম অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস। এই যে পোয়েমটা আমরা পড়লাম, এটার উপরে একটা সামারি, সারাংশ বা সারমর্ম লিখতে হবে, রাইট। সো এটা লেখার পরে সেটা ক্লাসে আবার দেখাইতে হবে।
তো এই জিনিসটা আমি আপনাদের জন্য ইজি করে দিয়েছি। এটাকে আরেকটু ছোট করলে আপনারা দেখতে পারবেন একবারে। ওকে। এই যে আমি এখানে রাখছি। পজ করে ভিডিওটা পজ করে আপনারা সুন্দর করে এটা দেখে নেবেন। আমি একবার পড়ে দিই। এটার বাংলা সহ দিয়েছি আমি আরকি। এই যে নিচের দিকে বাংলাটাও আছে, এটাও দেখে নেন। ওকে। So Walt Whitman, a famous American poet, wrote this remarkable poem. ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকার অনেক বিখ্যাত কবি। তিনি যেটা এই অসাধারণ কবিতাটি লিখেছেন। ফার্স্ট পাবলিশড ইন 1867, 1867 সালে এটা পাবলিশড হয়। আমি বললাম না এটা অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কবিতা। It discusses life's meaninglessness and the endless struggle to understand life's purpose. এটা আমাদের জীবনের যে অর্থহীনতা এবং এন্ডলেস স্ট্রাগল, মানে যে সংগ্রাম শেষ হয় না, এরকম সংগ্রামের সম্পর্কে বোঝার ব্যাপারটা এবং লাইফের উদ্দেশ্য সম্পর্কে বোঝার নিয়ে বা বোঝাপড়া নিয়ে এই কবিতাটা লিখেছেন। দ্য পোয়েম শোজ হাউ পিপল ওয়েস্ট ভ্যালুয়েবল ইয়ার্স চেঞ্জিং ইম্পর্টেন্ট গোলস। এখানে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা দেখতে পারি মানুষজন কিভাবে, যেটার গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নয়, হ্যাঁ, আপনি বিভিন্ন লক্ষ্য ফিক্স করেছেন জীবনে, কিন্তু সবগুলো আসলে গুরুত্বপূর্ণ না। বোঝাই যাচ্ছে যে এই লক্ষ্যটা আপনি না করলেও পারতেন, আপনার সাথে এটা যায় না, তারপরেও আপনি বলতেছেন আমি এটা চেষ্টা করব। নেক্সট ডে দেখা যায় যে আপনি সেটাতে ব্যর্থ হলেন, তখন আপনি বললেন যে আরেকবার চেষ্টা করি বা এরকম, কিন্তু আপনাকে বুঝে বুঝে কিছু কাজ করা উচিত, তাই না? সো ওইগুলোকে আমরা বলতে পারি ইম্পর্টেন্ট গোলস, লক্ষ্য, যেগুলো অগুরুত্বপূর্ণ, গুরুত্বহীন লক্ষ্য। তো এইগুলাতে আমরা কি করি, সবসময় আমাদের ভ্যালুয়েবল যে ইয়ার্স বা সময়ের কথা বলছি সেটা আমরা নষ্ট করে ফেলি, রাইট? তারপরে দেখি অ্যান্ড রিমেইনস রিলেভেন্ট টুডে, এবং কিছুটা থাকে মানে বাকি রাখে জীবনের কিছু অংশটা। ওকে। অ্যান্ড তারপর দেখেন দ্য পোয়েম হাইলাইটস হাউ পিপল স্পেন্ড ইয়ার্স চেজিং ইউজলেস ড্রিম অ্যান্ড কোয়েশ্চেন্স দ্য পারপাস অফ এভরিওয়ানস লাইফ। এবং মানুষ কীভাবে এই যে সবসময় দৌড় প্রতিযোগিতার মধ্যে থেকে যায় জীবনের স্বপ্ন পূরণের জন্য, এবং নিজেই নিজেকে প্রশ্ন করে এবং অন্যদের জীবন নিয়েও প্রশ্ন করে যে তোমার জীবনের উদ্দেশ্য কী, এই বিভিন্ন বিষয় নিয়ে। দ্য পোয়েট থিংস এভরিওয়ান ইনক্লুডিং হিমসেলফ, তিনি যেটা চিন্তা করেছেন সবার জন্য এবং তাকে সহকারে, ইজ ফুলিশ অ্যান্ড ফিটলেস, তিনি নিজেও নির্বোধ এবং অবিশ্বাসী, মানে জীবন সম্পর্কে উদাসীন, এবং অন্যরাও তাই। হি সেজ এভরিওয়ান সেলফিশলি সার্চেস ফর সামথিং টু ব্রিং পজিটিভ চেঞ্জ। এভরিওয়ান মানে স্বার্থপরের মতো কিছু চেঞ্জ করার জন্য কিছু কিছু জিনিস জীবনে খুঁজতে শুরু করে বা খুঁজে থাকে। হি অ্যাকনলেজ দ্যাট লাইফস এন্ডলেস চ্যালেঞ্জেস টেক অ্যাওয়ে জয় অ্যান্ড ফিলস ট্র্যাপড ইন মিনিংলেস লাইফ। তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে জীবনের অন্তহীন চ্যালেঞ্জগুলি মানুষের আনন্দ কেড়ে নেয় এবং তিনি একটি অর্থহীন জীবনে ফাঁদে পড়ে এটা তিনি অনুভব করেন। ঠিক আছে, ওকে। ইন দ্য এন্ড, আচ্ছা আমি পুরোটার পড়ে দিচ্ছি না, আসলে এতে সময় নষ্ট হবে এবং ভিডিওর ডিউরেশনটা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, পড়ে নেন। প্লাস এই যে নিচে আমি এখানে ধরে রাখছি, এখানে বাংলাটাও থাকছে, এটাও বাংলাটাও পড়ে নেবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। এই ক্লাসটি আজকের মতো এতটুকুই। আমাদের এই লেসন 3টাও আমরা কমপ্লিট করে ফেললাম একটা ভিডিওতেই। সো আমার জন্য দোয়া করবেন, লার্নিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।